নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দারুণ একটা ঘটনা নিয়ে। তবে আজকে অনেক দিন পর এমন একটা ঘটনা আসে, সেটা হচ্ছে সবার শোনার মতো না। আজকের ঘটনাটা শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যারা তারাই শুনো, আর যারা 18 বছরের ওপরে আছো, 18 বছরের নিচে যারা রয়েছে আজকের ঘটনাটা একদম শুনবে না, স্কিপ করে দেবে, ঠিক আছে? এবার সোজা যাব ঘটনায়, বেশি কথা বলবো না, কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এবার যাব ঘটনায়। আমাদের ঘটনাটা আসে বাতকুল্লা থেকে। রাহুল দেব বর্মন ভাই আমাদের ঘটনাটা শেয়ার করে। রাহুল বলে, দিদি ভাই, একটা অদ্ভুত কিন্তু বাস্তব ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। ঘটনাটা ঘটে ঠিক এরকম, সালটা ছিল 2017। আমার পাশের বাড়িতে হঠাৎ করে শুনলাম যে দাদা তার বিয়ে ঠিক হয়েছে। খুব আনন্দ, কারণ আনন্দ হওয়ারই কথা, দাদার বিয়ে বলে কথা। তবে আমার নিজের দাদা না, আমার পাড়ার দাদা। আমার থেকে দাদা প্রায় 7-8 বছর বয়সী বড়। তো এবার আনন্দর কারণ আরেকটা, সেটা হচ্ছে শুধু আমার না, পুরো পাড়ার আনন্দ। সেটা হচ্ছে দাদার অনেকটা বয়স হয়ে যায়, দাদার মেয়ে দেখা অলরেডি 10 বছর আগে থেকে শুরু হয়ে যায়, কিন্তু দাদার বাড়ি থেকে সব মেয়েকে রিজেক্ট করতে থাকে। কোনো একটা কারণ বের করে করে মেয়েগুলোকে রিজেক্ট করে। এই শুনি একদম মানে পাকা কথা হয়ে গেছে, বিয়ে হবে। কিন্তু কিছুদিন পর শোনা যায় সেই মেয়েটার মানে রিজেক্ট হয়ে গেছে, পছন্দ না কোনো একটা কারণে। ঠিক দাদার বিয়ে হচ্ছিল না। যখন দাদার বিয়ে হয় তখন দাদার বয়স হচ্ছে 42 বছর। এবার ঘটনাটা শুরু হলো বিয়ের দিন থেকে। যেদিন দাদার বিয়ে, পাশেই যেটুরিক আমি থাকি, দাদা আমাকে খুবই ভালোবাসে, ছোট ভাইয়ের মতনই, একদম নিজের ভাইয়ের মতো ভালোবাসে। সেখানে গিয়ে দাদা আমাকে বলল যে তোকে কিছু দায়িত্ব দেবো, কাজগুলো করবি? আমি বললাম হ্যাঁ দাদা, অনায়াসে করবো, তুমি বলে দেখো। দাদা বিয়ের কিছু দায়িত্ব আমাকে দেয়, এই সামান্য, বেশি কিছু দায়িত্ব না। মানে বাড়িতে যাবতীয় জিনিসপত্র আনা নেওয়া দেখাশোনাগুলো আমাকে করতে হবে, যেহেতু আমি পাশাপাশি থাকি। দাদার বাড়ির প্যান্ডেল হচ্ছে, দাদার বাড়ির ফুল আসছে, দাদার বাড়ির গেট তৈরি হচ্ছে, সব কিছু যাবতীয় কাজটা আমার উপর দেয়। আমি সেরকমভাবে একদম নিষ্ঠাভাবে পালন করি। এবার ঘটনাটা ঘটলো, দাদার বউ আসলো বাড়িতে। আসার পর দেখলাম দাদার যে বউ, আমার বৌদিকে দেখতে খুব মিষ্টি, খুব সুন্দর, কথাবার্তাও ভালো, শিক্ষিত, গায়ের রং ফর্সা, বেশ ভালো। দাদার সাথে কিন্তু মানায়নি। দাদা যেরকম মানে দাদাকে দেখতে, কিন্তু দাদা মানুষটা খুব ভালো, কিন্তু রূপ থেকে তো আর সব কিছু বিচার হয় না। তো সেরকমভাবে দেখলাম না, আমাদের পাড়ায় বৌদি এসছে একদম টপ ক্লাস। সেখানে গিয়ে আমরা দাদাকে বললাম, দাদা বৌদি তো দেখতে দারুণ, পার্টি লাগবে। তো দাদা বললো, ও বৌদিকে দেখতে ভালো আর দাদাকে দেখতে ভালো না। তো এরকম করেই আমাদের আনন্দ উল্লাস করে বিয়ের দিনটা কেটে যায়। দাদার বিয়ে হয়, বৌদি আসে। এইবার ঘটনাটা ঘটলো কি অদ্ভুত, সেটা হচ্ছে যেহেতু আমি প্রথমেই বললাম আমি থাকি একদম দাদার বাড়ির পাশাপাশি। তো দাদা সকাল হলেই ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে আমাদের বাড়ি আসবে প্রত্যেক দিন, বিয়ের আগে থেকেই। এসে বলবে, কি রে কি করছিস, কি আমাকে পড়াশোনা কেরম হচ্ছে, আমি কলেজে পড়ি, পড়াশোনা কেরম হচ্ছে সব কিছু জিজ্ঞাসা করে, বই টই ঘাটে দাদা। মানে যেরকম বড় দাদা হয় সেরকম দাদারই মতো। তো সেখানে গিয়ে বিয়ের পরের দিন দাদা ব্রাশ করতে করতে বাড়িতে আসে। তো দাদা আসতে দাদাকে বললাম, কি দাদা ঘুম টুম ঠিক মতো হলেও? এবার দাদার সাথে ইয়ার কি করছি, দুটো একটা কথা বললাম। তো তারপর ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে দাদা আমাকে বলল, দেখ আজকে আমি একটুখানি কাজে বেরোবো, তুই একটুখানি বাজার করে এনে দিবি। আমি বললাম হ্যাঁ, কেন আনবো না। তো যাক, বাজার করে যখন নিয়ে যাব তাহলে বৌদির হাতে, নতুন বৌদি, আজকে চা খেয়ে আসবো। বললো হ্যাঁ হ্যাঁ যাস। কথা মতো স্নান টান করে রেডি হয়ে বেলা 11টার দিকে সাইকেলটা বের করে বৌদির বাড়িতে গেলাম, মানে দাদার বাড়িতে, পাশাপাশি বাড়ি। যেতে বৌদিকে বললাম, বৌদি দাদা বলেছে বাজার দিয়ে মাছ আনতে, আপনি কি মাছ খাবেন? তো বৌদি বলল, আপনি কেন বলছো আমাকে? এইদিকে বৌদি বলছো, তোমার যদি নিজের দাদার বউ হতো আপনি বলতে, তুমি বলে বলবে। তা আমি বললাম ঠিক আছে বৌদি কি খাবে। বৌদিকে প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল। তা বৌদিরও কথাবার্তা খুব ভালো, শিক্ষিত মেয়ে। যাই হোক, বৌদি আমাকে বেশ একটা বড় লিস্ট ধরিয়ে দিল। দাদা আমাকে টাকা দিয়েই দিয়েছিল।
আমি বাজার করে নিয়ে আসি। এবার একের পর এক প্রত্যেক দিন যত যাচ্ছে আমি বৌদির বাড়িতে যাই, বৌদিও আমাদের বাড়িতে আসে। আস্তে আস্তে বৌদি পাড়ায় পুরনো হচ্ছে, গল্প গুজব আমার মায়ের সাথে বাবার সাথে, আমিও বৌদির সাথে গিয়ে গল্প করি, আড্ডা মারি, বৌদি দাদা সবাই থাকে। এরকমভাবে প্রায় একটা বছর কেটে যায়। বৌদিকে কিন্তু আমি বৌদির মতনই দেখি। এবার ঘটনাটা ঘটলো, হঠাৎ করে একদিন ঝড় বৃষ্টির রাত, বৌদির বাড়িতে লোডশেডিং হয়ে গেছে, মানে আমাদেরও বাড়িতে, পুরো আমাদের পাড়াতে লোডশেডিং চলছে। তো ঝড় বৃষ্টি হচ্ছে। এবার শুনলাম নাকি রাস্তায় কোথাও বড় একটা গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। তো আমরা সেখানে, পাড়ার ছেলেরা হয় না, হই হই হই, আমাদের আরও পাড়ার বন্ধুরা আছে, তো সবাই মিলে আমরা যাচ্ছি। তো দেখলাম বৌদি ফোন করেছে। আমি তখন বৌদিকে বললাম যে কি হয়েছে বৌদি, আমি তো এখন বাড়িতে নেই, আমি একটুখানি বেরিয়েছি পাড়ায় বন্ধুদের সাথে। তো বৌদি বলল, দেখো যখন আসবে বাড়িতে, কখন কারেন্ট আসবে কিছু তো ঠিক নেই, কেরোসিন তেল নেই বাড়িতে, তো যে মোম ধরাবো, যা মোম ছিল মোটামুটি সবই গলে গেছে, তুমি আসার সময় বড় দুটো মোম কিনে এনো, টাকা আমি তোমায় দিয়ে দেবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বৌদি, কিন্তু আমার যেতে দেরি হবে বৌদি, যদি তুমি দাদাকে বা বাড়ির আশেপাশে কাউকে পাও আনিয়ে নাও, আমার যেতে দেরি হবে, কারণ আমি বন্ধুদের সাথে ওই ঝড় বৃষ্টিতে একটু বেরিয়েছি। সেরকমভাবেই আমি যখন বাড়ি ফিরছি তখন একদম মোম ঠোম কিছু কিনিনি, আমার মাথা দিয়েও বেরিয়ে গেছে। বাড়ির সামনে যখন আসি তখন বৌদি আমাকে আবার ফোন করে বললো কি হলো, মোম নিয়েছো? আমি বললাম এখনো তুমি মোম আনাওনি কাউকে দিয়ে, আমার জন্য বসে আছো বৌদি? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি মোমটা নিয়ে আসছি। তা বন্ধুরা যারা আমার সাথে ছিল তারা সব যার যার বাড়ি চলে যায়, তখনও ঝড় বৃষ্টি চলছে। আমি ছাতা নিয়ে সাইকেল ঘুরিয়ে নিয়ে আবার মুদিখানা দোকানে যাই, দেখলাম মুদিখানা দোকান বন্ধ হচ্ছে। তো যাই হোক আমি ঝটপট করে দুটো মোম কিনে নিয়ে বৌদির বাড়িতে যাই। গিয়ে দেখলাম বৌদি ঘরে একা বসে রয়েছে, ফোন ঘাটছে। তো বৌদিকে বললাম, ও বৌদি এ নাও মোম। তা মোমটা যখন দিয়ে চলে আসছি তখন বৌদি আমাকে বলল, তোমাকে একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ বলো। তখন বলছে, জানো তো তোমার দাদাকে না আমার ভালো লাগে না। তা আমি খুব হা হা করে হেসে তখন বললাম, দাদাকে ভালো লাগে না? দাদা শুনলে না দেবে। হ্যাঁ, তো ভালো লাগে না তো তোমার কাকে ভালো লাগে? মানে এইটা কি হয়, একটা কথা মানুষে বলে না, কেউ কাউকে বললে তো তোকে না আমার ভালো লাগে না, বলে না ও আমাকে ভালো লাগে না, কাকে ভালো লাগে? ঠিক সেরকম পরিপ্রেক্ষিতে আমি বৌদিকে তখন বলি যে দাদাকে ভালো লাগে না, তা কাকে ভালো লাগে? তখন বৌদি আমাকে বললো, তোমাকে আমার খুব ভালো লাগে। এবার কি হয়, দেওর আর বৌদির মধ্যে হামেশা কিন্তু ইয়ার্কি ঠাট্টা হতেই থাকে। তো বৌদি আমাকে কথাটা বলে, আমি সেটা কিন্তু ইয়ার্কির ছলে জিনিসটা নিই। তখন আমি হেসে বললাম, ও তাই, তোমার আমাকে ভালো লাগে বৌদি? ঠিক আছে আমার মিষ্টি বৌদি, তুমি ঘরে থাকো, আমি যাই, অনেকক্ষণ বেরিয়েছি তো, মা বাবা চিন্তা করছে। আমি কিন্তু সিরিয়াস কোনোভাবেই নিইনি, কারণ আমার মনে বৌদির প্রতি প্রথম দিন থেকে কিন্তু বৌদি বলেই সম্মান, আমার কিন্তু কোনো দিন বৌদির প্রতি খারাপ দৃষ্টি বা ভাবনা স্বপ্নেও আসেনি। যাই হোক আমি বাড়ি চলে যাই। এবার কি হতো, সকালবেলা প্রত্যেক দিন সেই দাদা আমাদের বাড়ি প্রত্যেক দিনের মতো নিয়ে আসতো, ব্রাশ করতে করতে অনেক সময় আমার বাড়িতে এসে টিফিন করতো, চা খেতো, কোনো সময় আমি বৌদির বাড়িতে দাদার বাড়িতে গিয়ে খেতাম। এরকমভাবে চলতে চলতে কদিন লাগাতার যাওয়া আসার পর হট করে আমি একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে মা কাঁচা তেঁতুল এনেছিল। তা বললো যে যা বৌদিকে দিয়ে আয়, কারণ টক জাতীয় জিনিস মেয়েরা খেতে ভালোবাসে। তো আমাকে মা বললো, আমি আবার কাঁচা তেঁতুলগুলোকে ওই ডাল সহকারে হাতে ঝুলাতে ঝুলাতে পাশাপাশি বাড়ি যাই। বৌদি দেখলাম ঘুমাচ্ছে। তা আমি গিয়ে বলছি, ও বৌদি ওটো, তোমার জন্য একটা জিনিস এনেছি। তো বৌদি দেখলাম উঠে বসলো, বা আমাকে বলছি কি এনেছো, বসো বসো বসো। আমি বললাম এই দেখো তোমার জন্য তেঁতুল এনেছি। মা বললো বৌদিকে কাঁচা তেঁতুল দিয়ায়। তো বললো ভালো করেছো। তা বৌদি সেদিনকে আমাকে অনেকগুলো কথা বলে, যে কথাগুলো আমার শুনে খুব একটা ভালো লাগেনি। তো আমি সেদিনকে কোনো রকম সেই কথাগুলো শুনে এড়িয়ে ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি, কারণ আমি পড়াশোনা করি, আমার সেরকমও বয়স না যে বৌদি যে কথাগুলো আমাকে শেয়ার করে সেই কথাগুলো আমি বৌদির মুখ থেকে শুনবো, আমি সেটা কোনোদিন আশাও করিনি। তো আমি বাড়ি চলে আসি। আসার পর আমি কথাগুলোকে ভাবতে থাকি, কারণ আমি ওরকম কথাবার্তা কোনোদিন তো শুনিনি আগে। কথাগুলো ভাবতে থাকি আর আমি চিন্তা করতে থাকলাম যে
না, আমাকে বৌদির সাথে দূরত্ব বজায় রাখতে হবে, বৌদির সাথে আমার বেশি কথা বললে হবে না। আমি এক প্রকার চিন্তায় পড়ে যাই আর ভাবি যে এই কথাগুলো আমি কি দাদাকে একবার বলবো। আবার ভাবলাম না, 1 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বেকার আমরা পাশাপাশি থাকি, একটা দুটো বাড়ির মধ্যে ঝামেলা হবে, আশা করি বুঝতেই পারছো জিনিসটা মানে একটা বাজে জায়গায় চলে যাবে। যার কারণে আমি দাদাকেও বলিনি, আমি বাড়িতে কাউকে বলিনি। কাকে বলবো এরকম কথা, মা বাবার সাথে তো শেয়ার করা যায় না। তো আশা করি বুঝতেই পারছো যে কথাটা কিরম হতে পারে। তারপর আমি একটু দূরত্ব বজায় করে দিই, বৌদির বাড়িতে খুব কম যেতাম। আর যখন বাড়িতে দাদা উপস্থিত থাকতো আমি তখনই যাওয়ার চেষ্টা করতাম। কোনো কাজ হলে আমি দাদাকে আগে জিজ্ঞাসা করতাম ফোনে যে দাদা তুমি আছো তো, তুমি থাকবে তো, তাহলে আমি যাব। দাদা থাকলে আমি যেতাম, না হলে আমি একদমই মানে ওই দিকে যেতামই না। তো এরকমই দিন চলতে চলতে একদিন হঠাৎ করে বৌদি আমাকে অ্যাটাক করে, মানে অ্যাটাক মানে বুঝতে পারছো। তো আমি তখন বৌদিকে বললাম যে এ কি বৌদি, তুমি আমার সাথে এরকম করছো কেন? তুমি আমাকে সেদিনকে বললে যে আমার তোমাকে ভালো লাগে। দেখো বৌদি, ভালো মানুষ মানুষকে সবার লাগতে পারে, আজকে ভালো লাগে তোমার, ঠিক আছে, কিন্তু তোমাকে দেখতে হবে তোমার ভালো লাগাটা কেমন। আর তুমি যে আমাকে ভালো লাগে, ভালোবাসো, যেটাই হোক, আমার তোমাকে সেই ফিলিংসটা একই আছে নাকি সেটা কি জানো, তুমি আমার সাথে কি করতে চাইছো। তো সেখানে বৌদির সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তারপর আমি না একদম মাঝখানে পুরো একদম আউট হয়ে যাই, মানে আমি না কোনো কারণে বৌদির বাড়ি যেতাম না, আমি কারোর সাথে কথা বলতাম। দাদা সকালে আসতো ওই পর্যন্তই, ঠিক আছে। এবার দাদা আমাকে বলতো যে কিরে যাস না কেন, হ্যাঁ বৌদি তোর কথা বলছিল, আমাকে বলতো। আমি বলতাম না, সামনে এক্সাম রয়েছে, পড়াশোনার প্রচুর চাপ, এখন সময় হচ্ছে না। আর ঘটনাটা ঘটলো, দাদা আমাকে প্রায় বলে কি রে এতদিন হয়ে যাচ্ছে তুই যাস না, বৌদি তোর কথা বলে, একদম যাস না। দাদা আমাকে এই কথাগুলো বলে, আমি দাদাকে সবসময় এড়িয়ে এড়িয়ে যাই। আমি দাদাকে বলি যে না সামনে এক্সাম রয়েছে তো তাই। এরকম করতে করতে প্রায় 2-3 মাস টানা আমি যাওয়া বন্ধ করে দিই। তারপর হঠাৎ করে 2-3 মাস পর একদিন বৌদি ফোন করে, বৌদি আমাকে ফোন করতো, আমি ধরতাম না। 2-3 মাস পর আমি ভাবলাম হয়তো বৌদি নিজের ভুলটা বুঝতে পেরেছে। বৌদি ফোন করে, আমি ফোনটা রিসিভ করি, সন্ধেবেলা বাড়িতে আমার কেউ ছিল না, আমি শুয়েছিলাম। বৌদি আমাকে বলল যে কোথায় আছো। আমি তখন বললাম বাড়িতে আছি বৌদি, কেমন আছেন। তো বৌদি তখন বলল বাবা এতদিন পর আবার আপনি, তুমি থেকে আপনি হয়ে গেল। তা আমি তখন বললাম আচ্ছা বলো বৌদি কেমন আছো। তখন বৌদি বলল এই ভালো আছি, তোমার কথা খুব মনে করি, তুমি কেন আসো না। আরে সেদিন তো আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ক্যারেক্টারটা কেমন, দেখলাম তুমি সত্যি খুব ভালো। আমি জানি গ্রামের ছেলেদের এমনি স্বভাব চরিত্র খুব ভালো হয়, সেটা আমি হাতে নাতে তোমাকে দেখে প্রমাণ পেলাম। আরে আমি তোমার বৌদি হই, আমি কি তোমার সাথে একটু ইয়ার্কি ফাজলামি করতে পারি না। আমি তখন বললাম ও আচ্ছা বৌদি, ঠিক আছে বৌদি, সব কিছু ভুলে গেলাম, কি করছো বলো। তখন বৌদি বলল যে আরে তোমাকে ফোন করেছিলাম, আমাকে 1 প্যাকেট চাউমিন এনে দেবে। আমি তখন বললাম চাউমিন, এই ভর সন্ধ্যেবেলা চাউমিন খাবে। তো বললো দেখো বাড়িতে তো শ্বশুর শাশুড়ি নেই, নাহলে শ্বশুর মশাইকে বলতাম, আর তোমার দাদা তো জানো সকালবেলা কাজে যায়, আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বাজে, তুমি একটু চাউমিন এনে দাও। আমি বললাম ঠিক আছে। এবার সেদিনকে আমি জানি না যে বৌদির মাথায় এত অদ্ভুত নোংরা একটা জিনিস চিন্তাধারা ঘুরছিল। আমি আমার সাদা মনে কাদা নেই, আমি সাইকেল বের করে নিয়ে যাই। বৌদি দেখলাম একদম বাড়ির গলির মুখে দাঁড়িয়ে রয়েছে নাইটি পরে। তো বৌদিকে বললাম যে নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে, দাদা দেখলে তোমায় বকা দেবে। কারণ যে দাদার কথা বলি ওই মানে বৌদির হাজবেন্ড, দাদা কিন্তু এমনি পাড়ায় খুব ভালো ছেলে। আর তাদের বাড়িতে তার মা মানে দাদার যে মা আছে মাসিমাও কোনোদিন কিন্তু নাইটি টাইটি পরতে দেখিনি। তো বৌদিকে এতদিন কোনোদিন নাইটি পরতে দেখিনি, সেদিন দেখলাম নাইটি পরে আছে। তো আমার জিনিসটা চোখে লাগে, আমি বৌদিকে ভালো মনেই বললাম যে দাদা দেখলে বাড়িতে বেকার ঝামেলা হবে, তুমি নাইটি পরেছো কেন। তো বললো ধুর গরমের সময় আবার কি পরবো, দাদা আসবে যখন তখন শাড়ি পরে নেবো। তা আমি বললাম যে ঠিক আছে, মানে এরকমই পাশাপাশি থাকি এরকম, মানে ওরকম কোনো কিন্তু বৌদির সাথে আমার কোনো রকম কিছু ওরকম সম্পর্ক নেই। তা আমি সাইকেলটা নিয়ে চাউমিন আনতে যাই।
চাউমিন এনে আমি বাড়িতে ঢুকিনি, আমি বাইরে দিয়ে বৌদিকে ডাকছি। সাইকেলটা কিন্তু বৌদিদের যে বাড়ির সদর গেট আছে সেখানে রাস্তার পাড়েই কিন্তু আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছি। আর আমি সদর গেটটা খুলে উঠোনে দাঁড়িয়ে আমি বৌদিকে ডাকছি যে বৌদি চাউমিনটা নিয়ে যাও। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই। এবার আমি ভাবছি যে ঘরে কি যাব। এবার আমার মনে একটা খটকা তো আগে থেকে ঢুকে আছে, কারণ বৌদি যেহেতু যা করেছে যা বলেছে, তারপরে আমার সাহস কিন্তু হচ্ছে না। আবার ভাবছি না, বৌদি তো বললো যে তোমার সাথে আমি আর কি করেছি, তোমাকে দেখছিলাম, তোমার চরিত্র কিরকম, যাই মানে আমি দনমনো করে আমি বৌদিকে আবারও ডাকি। বৌদির কোনো সারা শব্দ নেই। এক প্রকার সারা না পেয়ে, আর চাউমিনটাও ঠান্ডা হচ্ছে, তো আমি ঘরের গেটটা খুলে ঢুকি। বৌদিকে আমি খুব বাজেভাবে দেখলাম ঘরে রয়েছে। যেই জিনিসটা দেখে আমি সাথে সাথে বেরোচ্ছি, এরকম সময় দাদা বাড়িতে ঢুকছি। এবার বৌদি জানে না যে দাদা এসছে, আমি সেটা জানি। এবার আমাকে যে দাদা দেখেছে, আমি মানে চাউমিনের প্যাকেট কিন্তু আমার তখনও হাতে, আমি নিয়ে রিটার্ন চলে আসছি। তো দাদা জিনিসটা দেখে বললো, কি হলো, তুই এরম করে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছিস, হাতে কি তোর? আমি তখন বললাম, হাতে চাউমিন বৌদির জন্য এনেছিলাম। বলছে, তাহলে বৌদিকে না দিয়ে তুই চলে যাচ্ছিস? তখন আমি মানে ওই জায়গায় আমি জানি না, আমার মুখটা না হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি কি বলবো? আমি তখন বলবো যে বৌদি একটা বাজেভাবে বসে রয়েছে বাড়িতে, আমি ডেকে বেরিয়ে যাচ্ছি, এতক্ষণ ধরে ডাকছি, বৌদি তো শুনতেই পেরেছে। তখন দাদা হট করে ঘরে ঢুকে যায়। আর দাদা যে এসছে সেটা বৌদি তো কোনো মতেই জানে না, কেন 8টা সাড়ে 8টায় আসে, আর তখন আনুমানিক 7টা 10-15 হবে দাদা চলে আসে। এইবার দুজনের মধ্যে ঢুকেই একটা ঝামেলা সৃষ্টি হয়। এবার ঝামেলা হচ্ছে, আমি কিন্তু ওখান থেকে সরে যাইনি, আমি ঘরেও ঢুকিনি, আমি ওই উঠোনের মধ্যেই হাতে চাউমিনটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এবার বৌদি কথাগুলো সেটা শুনে আমি আকাশ থেকে পড়ছি। তখন দাদাকে বৌদি বলছে, তুমি ভাই ভাই করো, ভাই 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 আমার সাথে প্রেম করতে চাই জানো, চাউমিন নিয়ে এসছে আমাকে খাওয়াবে বলে জানো। হ্যাঁ, আমাকে বলেছে বৌদি তুমি নাইটি পরে থাকবে, কেন শাড়ি পরো, গরমে তোমার কষ্ট হয় না, নাইটি পরবে। এই সব কথা তখন দাদাকে বৌদি বলছে। আর এই কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, কিন্তু আমি কোনো রকম প্রতিবাদ করছি না। তখন দাদা বলছে যে হতেই পারে না, ও আমার পাড়ার ছেলে, আমার ভাই হয়, ছোট থেকে আমি ওকে দেখেছি একটা মেয়ের সাথে এখনো পর্যন্ত প্রেম করে না। পাড়ার এত ছোট ছোট ছেলেরা 2-3টে মেয়ের সাথে প্রেম করে মানে কাজ সেরে ফেললো, আর এই ভাইয়ের নামে তুমি বদনাম দিচ্ছ। তখন বৌদির কাঁদছে, তখন খুব কাঁদছে। তখন দাদা বলল যে আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডাকছি। তো দাদা ফোন করে, যখন ফোন করে তখন আমি ধরে বললাম, দাদা আমি তোমাদের উঠোনেই দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে যাইনি। তখন দাদা আমাকে বললো, ঘরে যাই তো, খুব মেজাজ নিয়ে। আমি যাই। তো আমি একটা জিনিসই ভয় পাচ্ছি, বদনাম তো আমাকে দিচ্ছেই, আমার কেরিয়ারটা তো শেষ করছেই, সাথে একটা সম্পর্ক নষ্ট করছে যেটা দাদা ভাইয়ের, আর তার সাথে আমি গ্রামে মুখটা দেখাবো কি করে। আমি এই জিনিসগুলো ভেবে না চুপ করে আছি, কোনো কথা বলছি না। যে ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, মাত্র 1টা বছর, আমার সাথে সম্পর্কটা কিছুই নেই, কিন্তু ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আমি চুপ করে আছি। দাদা তখন আমাকে বললো যে রোহিত তুই সত্যি করে বল, সত্যি করে বল যে বৌদির সাথে তোর কোনো রকম সম্পর্ক কি আছে। আমি তখন বললাম, দাদা তোমাকে আমি কি দিব্যি দিয়ে বললে তুমি বিশ্বাস করবে, আমি তোমাকে কি বলতে চাই তুমি আগে কথাগুলো শোনো। তখন দাদা বললো বল। আমি দাদাকে বললাম, না এখানে কিছু বলবো না, কারণ বৌদি আমাকে বলতে দিচ্ছে না। তো রিপিটে আমি যে কিছু বলবো, কোনো কথা বলতে দিচ্ছে না, কাঁদছে আর শুধু আমার নামে দোষ দিচ্ছে, হ্যাঁ চিৎকার পাচ্ছে। এবার রাস্তা পাশে বাড়ি, 2, 3, 4, 5টা লোক যাচ্ছে, আস্তে আস্তে গেটের সামনে, গ্রামে যেটা হয় লোক জড়ো হচ্ছে। এবার দাদা তখন আমাকে বললো, ঠিক আছে চল বেরো। আর দাদা আমাকে কাঁধে হাত দিয়ে ঘর থেকে একসঙ্গে বেরোই। এবার পাড়ার লোক দাঁড়িয়ে পড়েছে, সবাই বলছে, আরে কি হলো, বাড়িতে ঝগড়া ঝামেলা হচ্ছে, রোহিত কি ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছে। তো আমি বললাম, কোথায় ঝগড়া ঝামেলা হচ্ছে, দূর তোমাদের খেয়ে কাজ নেই, যাও তো। তো বলে আমি দাদার সাথে চলে যাই। আমাদের বাড়ি থেকে সামনে গেলে একটা ছোট মতো মাঠ আছে, ওই মাঠে সন্ধ্যেবেলা গরমের সময় অনেক ছেলে, পাড়ার কাকিমা জেঠিমারা বসে থাকে, ওখানে যাই। দাদা তখন আমাকে বলল, রোহিত আমি তোকে বিশ্বাস করি, কারণ তোর বৌদি 1 বছর এসছে আমার বাড়িতে,
ঠিক আছে, বিয়ে করে এনেছি, কিন্তু আমি তোকে ছোট্ট থেকে, একদম ছোট থেকে আমি তোকে দেখছি, তোর থেকে আমি বয়স অনেক বড়, ঠিক আছে, তুই আমাকে সত্যিটা বল। আমি তখন দাদাকে সব সত্যি কথা বলি। তারপর দাদা বাড়িতে যায় শুনে, বৌদিকে গায়ে হাত দেয়, যেটা আমি বলেছিলাম যে করো না কিছু, আমি তোমাদের বাড়ি আর যাওয়া আসা করবো না, বৌদির এরকম ক্যারেক্টার সেটা তো কেউই জানতাম না। যাকে সব কিছু ঠিক করে নাও, কিন্তু দাদা সহ্য করতে পারিনি, এটা কখনোই সহ্য করা যায় না। তারপর গিয়ে বৌদিকে গায়ে হাত দেয়, মারে। বৌদি আর কারোর সাথে কথা বলতো না, পাড়ায় কারোর সাথে কথা বলতো না, বাড়ি থেকে একদম বেরোতো না। তো দাদা আমাদের বাড়ি প্রত্যেক দিন যেরকম আগে আসতো সেরকম তখনও আসে, পরের দিন এসে চা খায়, কথা বলে, কিন্তু সম্পর্কটা কোথাও দিয়ে যেন আগের মতো কিন্তু আর তৈরি করতে পারিনি, আগের মতো ছিল না সম্পর্কটা, আস্তে 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 চিড় খায়, নষ্ট হয়, কথা কমে যায়, আগের মতো ঘনিষ্ঠতা সেটা কমে যায়, আগের মতো মজা ইয়ার্কি গল্প সব কিছু সময় দেওয়া কমে যায়। এরম করে আরো 5 মাস কেটে যায়। 5 মাস পর হঠাৎ করে শুনলাম সেই বৌদি গলায় দড়ি দিয়েছে। কারণ গলায় দড়ি দেওয়ার পরে শোনা গেল 5 মাসের মধ্যে আমার সাথে কোনো রকম টার্মস ছিল না, তাদের কোনো যোগাযোগ, কোনো রকম, শুধু দাদার সাথে যেতে আসতে, বাড়িতে আসতো, কথা বলতাম, ব্যাস এই। 5 মাস পর যখন বৌদি মারা যায় শুনলাম নাকি পাড়ার আরেকটি ছেলের সাথে বৌদির অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল, সেটাও দাদা দেখে। প্রায়শই পাশাপাশি বাড়ি হওয়াতে শুনতাম দুজনের মধ্যে খুব ঝামেলা হতো, শ্বশুর শাশুড়ি কিছু বলতো না, দাদার মানে মা বাবা। তো বৌদি মারা যায়। এবার 13 দিনে কাজকর্ম মিটালো। মাসখানিক একদম বাড়িটা শোকের মতো ছিল, মানে একদম শোক। দাদা তো বললো যে আমার জীবন শেষ, আমি তো আর বিয়ে করব না, এমনি তো বুড়ো বয়সে বিয়ে করেছিলাম, সুন্দরী বউ এনে দেখলাম তার প্রতিভা কি, আর তো বিয়ে করার কোনো প্রশ্নই নেই। তো দাদা একটা ভালো ছেলে, কাজকর্ম সব ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ধূপকাঠি সেল করতো, যে একটা প্রাইভেট ভালো কোম্পানিতে জব করতো, সেইটা ছেড়ে দিয়ে ধূপকাঠি বিক্রি করা শুরু করলো। ওই ধূপকাঠি মানে কি, ওই যখন মানে নিজের টাকা দরকার হতো তখন করতো, নাহলে বাড়িতে সব সময় মদ্যপ অবস্থায় শুয়ে থাকতো। তো নেশা ভাঙ পুরো পরিবারটা আর আমাদের মতো সম্পর্কটা সেই বৌদি পুরো শেষ করে দিল। এইবার ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এখানে শেষ হলে খুব ভালো হতো, কিন্তু না, প্রত্যেকদিন রাতের বেলা আমার সাথে নানা রকম ঘটনা শুরু হলো। যেরকম বলি, আমি রাতের বেলা শুয়ে রয়েছি, দেখছি মানে অবিশ্বাস্য, শুনলে ভাববে, কিন্তু বাস্তব আমার সাথে ঘটতো। আমি ঘুমাচ্ছি একদম মানে অঘরে, যেরকম মানুষ ঘুমায়, পড়াশোনা আমার মতো চলছে, সব কিছু আমার লাইফ ঠিকঠাক চলছে, আমি ঘুমাচ্ছি, দেখছি আমার না সকালবেলা উঠে দেখি আমার গায়ে নখের আঁচড়, পিঠে পায়ে নখ দিয়ে না চিড়ে দেওয়ার আঁচড়, হালকা হালকা করে নখের আঁচড় দেওয়া। এবার যখনই সকালবেলা উঠে বাথরুমে যাই, স্নান করবো, কলেজে যাব, স্নান যখনই জল পড়ে গায়ে তখনই না পিঠ জ্বালা করে, থাই জ্বালা করে, পা জ্বালা করে, এরকম প্রায়শই করতো। আমি না কোনো সময় দেখতাম না, আমি কি জ্বালা করে, ছেলেপুলে মানুষ তো, আর কলেজ যাওয়ার তাড়া থাকতো, আমি কোনো সময় ওইদিকে লক্ষ্যই দিতাম না। হঠাৎ করে একদিন পিঠ মুছতে মুছতে চান করে বেরিয়েছি, মা ভাত বাড়ছে, মা আমাকে বলছে তোর পিঠে ওগুলো কিরে, আমি বলছি মা দেখো তো খুব জ্বালা করে কদিন দিয়ে। তো মা বলছে তুই আগে বলিসনি কেন, দেখি এ কি রে, একটা বলে না যৌবনের ফাটা, স্ক্রিন ফাটে। তো মা প্রথমে দূর থেকে বলছে ও তোর ওইটা মনে হয়েছে, ওই গায়ে না একটা মানে প্রাপ্তবয়স্ক হতে গেলে শরীর নাকি ফাটে, এরকম বড় গুরুজনরা বলে। তো মা তখন বললো মনে হয় ওইগুলি হবে, একটু ক্রিম লাগাবি। তো বলতে বলতে যখন মা ভাত বাড়ছে আমি গামছাতে পিঠ মুছছি, মা তখন বলছে কি হলো তোর পিঠটা এরকম লাল লাল কেন? তখন দেখি মা বলছে পুরো পিঠ, পা, আমার থাই পুরো চেরা, পুরো চিরে রক্ত বের করে দিয়েছে। এবার আমার মা বলছে এগুলো কি করে হলো, সত্যি করে বল কি ব্যাপার। এবার মা সন্দেহ চোখে আমাকে দেখছে, বড় হচ্ছি আমি আস্তে আস্তে। আমি তখন মাকে বললাম মা বিশ্বাস করো আমি জানি না, আমার সাথে আজকে না প্রায় সপ্তাহখানিক ধরে এরকম হচ্ছে। আমার মা বলছে সত্যি করে বল এরকম কি করে হবে, একটা দুটো হলে হয়, অসংখ্য পিঠে কাটা দাগ, পায়ে দাগ, কি করে হচ্ছে। এবার আমি মাকে বুঝিয়ে বললাম, মা বললো ঠিক আছে এরপরে হলে আমাকে বলবি এটা কখন হচ্ছে কি হচ্ছে। এবার এরকম করে আস্তে আস্তে কিছুদিন যায়, প্রত্যেক দিনই ওরকম হাতে পায়ে চেরা এরকম প্রত্যেক দিন পায়।
এবার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে রাতের বেলা যখন আমি ঘুমাই, আমাকে না কে যেন মানে বিছানা দিয়ে আমার আস্তে আস্তে ধাক্কা দিয়ে, নরম নরম হাত স্পর্শ করে, ঠান্ডা ঠান্ডা, আমি বুঝতে পারি, ধাক্কা দিয়ে আমাকে মেঝেতে ফেলে দেয়। আমি রাতে ঘুমাতে পারি না। একদিন হয়, দুদিন হয়, আমি বাড়িতে বলিনি, কোনো কিছু হট করে বলি না, বাড়াবাড়ি না হলে। একদিন হয়, দুদিন হয়, 3 দিনের দিন আমার মাকে আমি বললাম যে মা, রাতের বেলা আমার গা চিড়ে দিচ্ছে, এটা রাতেই হয়, রাতের বেলা আমাকে খাট দিয়ে কেউ ফেলে দিচ্ছে। মা বলছে খাট দিয়ে ফেলে দিচ্ছে, তোর ঘরে কে ঢোকে? আমি বললাম জানি না মা, তুমি কথাটা বোঝো, কোনো মানুষ তো ঢোকে না, তাহলে কে ঢোকে? তখন আমার মা বললো আচ্ছা ঠিক আছে দাঁড়া। এবার সকালবেলা ওই দাদা এসছে অনেকদিন পর, দাদা মদ থদ খেয়ে থাকে তো আসে না সেরকম, অনেকদিন পর এসছে। এসে বলছে কিরে ভাই, পড়াশোনা কেরম হচ্ছে? আমি দাদার সাথে কথা বলছি, তখন আমার মা এসে বলছে যে জানিস বাবা এর সাথে কি হচ্ছে? তখন বলছে কি হচ্ছে? বলছে দেখ ওর পিঠ দেখ, পা দেখ, ওর থাইগুলো দেখ। মা দেখায়, তখন দাদা বলছে আরে কবে থেকে হচ্ছে ভাই? দাদা না সফট, মনে হচ্ছে দাদা কিছু বলবে আমাকে, আগে থেকে কিছু জানি। তখন দাদা বলছে কবে থেকে হচ্ছে ভাই? আমি তখন বললাম দাদা প্রায় 15 দিন হচ্ছে এরকম হচ্ছে, আর এই বিছানা দিয়ে ফেলে দিচ্ছে 3-4 দিন ধরে। তখন বলছে মাসিমা একটা জিনিস দেখাবো আমার মাকে। তখন বলছে হ্যাঁ কি? তখন পিঠ খুলে দেখায়, দাদাকেও সেম ওরকম পায়ে, হাতে, থায়, হাতে, বুকে চিড়ে দিয়েছে। আমার বুকে টুকে চিড়েনি, তো আমি উবুর হয়ে শুই যেহেতু। তো তখন আমার মা বলল আসলে বিষয়টা কি বলো তো বাবা, আমি তো বুঝতে পারছি না। তখন সব ঘটনাটা পুরো শুরু থেকে যা যা পর্যন্ত, বৌদির মৃত্যুর দিন পর্যন্ত সব ঘটনা আমার মাকে বলে, যেইটা আমাকে দাদা বলেছিল কোনোদিন বাড়িতে জানাবি না, কেউ যেন জানে না। সেই দিনকে আমার বাড়ির লোকও জানতে পারে যে বৌদির সাথে আমার সম্পর্কটা কেন নষ্ট হয়েছিল, কেন আমি ওদের বাড়িতে যেতাম না, সব কিছু সেদিনকে আমার মা জানে। আমার মা শুনে বলছে সে কি সর্বনাশের কথা, এইসব কি? একটা ভালো বাড়ির মেয়ে বিয়ে করে একটা শিক্ষিত মেয়ে এরকম চরিত্র? বলছে হ্যাঁ। এবার তখন আমাদের বুঝতে বাকি রইল না যে এই জিনিসগুলো করছে হচ্ছে ওই দাদার বৌদি। কারণ আমার সাথে শুধু হচ্ছে না, হচ্ছে দাদার সাথেও সেম জিনিস। দাদাকে ওরকম খাট দিয়ে ঠেলে ফেলে দেয়, শুতে দেয় না রাতের বেলা। তো যাই হোক, আমার মা, ওই দাদার মা মানে মাসিমা, সবাই, আমাদের বাবা মা আর দাদার বাবা মা, দাদা, আমি, সবাই মিলে আমরা এক তান্ত্রিকের কাছে যাই। একদম 2 পরিবার মিলে সপরিবারে যাই। যেতে ওই তান্ত্রিক বলল ও দুশ্চরিত্রা মহিলা ছিল, ওর তোমার সাথে মানে দাদাকে বলছে তোমার সাথে থেকে ওর ঠিক ভালো লাগছিল না। ও চেয়েছিল পাড়ায় আরো 2-3 জনের সাথে শারীরিক সম্পর্ক করবে, যেটা ওর তোমাকে দিয়ে হচ্ছিল না। ও মৃত্যুর পরে ও এরকমই দুশ্চরিত্রা নোংরা মহিলা ছিল, যার কারণে মৃত্যুর পরেও ও তোমাদেরকে শান্তি দিচ্ছে না। পাড়ায় যেই ছেলেটার সাথে ওর সম্পর্ক হয়েছিল সেই ছেলেটার বাড়ি গিয়ে খবর নাও তো ওর সাথে হচ্ছে নাকি। তো দাদা বলল যে না আমি যাব না, কারণ ঝামেলা হয়েছিল না। তারপরে তো বৌদি মারা গেল, বললো না আমি যাব না। তো আমাকে পাঠালো, আমি গিয়ে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করি। তো ছেলেটা বললো হ্যাঁ ভাই আমার সাথে এরকম হচ্ছে। তো সেই ছেলেটাও আমাদের সাথে সেই তান্ত্রিকের বাড়িতে যায়। তখন সেই তান্ত্রিক আমাদের 3 জনকে মাদুলি দেয়, দিয়ে বললো এটা গায়ে রাখো তোমরা, আর বাড়িতে কিছু কাজ করতে দেয়। বললো ও আর আসবে না তোমাদের কাছে। যদি রাতের বেলা বাড়ির বাইরে দিয়ে কোনো দিন কোনো মেয়ে, কোনো বাচ্চা মেয়ে বা বড় বয়স্ক ভদ্র মহিলা যেই হোক মাঝরাতে গলা চেঞ্জ করে তোমাদেরকে ডাকতে পারে, ও কিন্তু কাউকে নিয়ে যাবে সাথে। তোমাদের যদি ও ডাকে, যেই ডাকুক তোমরা কিন্তু ঘর থেকে বেরোবে না, আর কোনো সাড়া দেবে না ডাকে, ঠিক আছে? সবাইকে বলে দিল। বললো ঠিক আছে। সামনে ছিল কালী পুজো, দুর্গা পুজো আমাদের তার মাঝখানে চলে যায়, কালী পুজো ছিল। এবার আমরা সেই জিনিসটা মাদুলি পরার পরে সব কিছু ঠিক হয়ে যায়, আমাদের সাথে কোনো রকম ঘটনা আর ঘটছে না। আমরা সেই জিনিসটা পুরো মন থেকে ভুলে যাই, কেন আমাদের সেই জিনিসটা তো হচ্ছে না, আমরা ভুলে যাই। এবার হঠাৎ করে শুনলাম যেই ছেলেটার সাথে 5 মাস আগে মৃত্যুর বৌদির সম্পর্ক ছিল, সেই ছেলেটাকে নাকি আমাদেরই গ্রামে বাঁশবাগানের ভেতরে পাওয়া যায়, গলায় দড়ি দিয়ে বাঁশবাগানের ঝাড়ে ঝুলছে। আমরা সবাই দেখতে যাই। তো যেতে আমরা জিজ্ঞাসা করি তার বাড়ির লোককে, তার বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ে। জিজ্ঞাসা করি
তখন বলছে যে না, আমার ছেলে তো এরকম কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। তো আমরা ওই কথাটা আর বলিনি যে ওই পাশের বাড়ি দাদার বউর সাথে এরকম সম্পর্ক ছিল, আমি যাই ওখানে। তখন মৃত্যুর কারণ কেউ খুঁজে পায়নি, হঠাৎ করে মৃত্যু হয়ে যায় ছেলেটার। এবার কিভাবে মৃত্যু হয় সেটা আমার মা বাবা, আমার পাশের দাদার মা বাবা, দাদা, আমরা জানি যে এই মৃত্যুটা কোনো অস্বাভাবিক মৃত্যু না। এই মৃত্যুটা হচ্ছে সেই বৌদি রাতের বেলা ডেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাঁশবাগানের ভিতরে ওকে মরতে বাধ্য করে, তাহলেই ও কিন্তু নিজেকে নিজে শেষ করে। ঘটনা এত দূরই ছিল। দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো তো? মানুষ কত প্রকারের হয়, কে জানতো যে ওই বৌদির মনে এত এত ভালো বুদ্ধি ছিল, ভাই বলে আবার তার সাথে সম্পর্ক করছে। যাই হোক দর্শক বন্ধু, ঘটনা পাঠাও, আজকে যাব। ঘটনাটা অনেক বড় হয়ে গেল, তবে সবাইকে বলবো লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ঘটনাটা ভালো লাগলে বন্ধু বান্ধব পরিজনের সাথে শেয়ার করে সতর্ক করো। মানুষের সাথে মেশো, সেরকমভাবেই মেশো, অত ডিপলি মেশার দরকার নেই। কার মনে কি চলছে উপর দিয়ে দেখে বোঝা যায় না। আমি তোমাদের সবসময় ভালো ভালো বুদ্ধি দিই, আমার কথা শুনবে তোমরা। আজকে যেতে যেতে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করো, ঘটনা শেয়ার করো, হোয়াটসঅ্যাপে অ্যাড করো নাম্বারটাকে, তোমাদের ঘটনা আমার সাথে শেয়ার করে দাও, আমি শোনাবো তোমাদের ঘটনা। আজকে যাব, যেতে যেতে বলবো আরও একটা মারফত, সেটা হচ্ছে সোনাবাসক 14 আমার ইনস্টাগ্রাম আইডি। ওখানে তোমরা ডিএম করো, ভয়েস মেসেজ করো, বাংলা, হিন্দি, ইংলিশে। সবাই খুব ভালো থেকো। আর প্রতিকটা ঘটনার ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। এতগুলো অপশান দিয়ে দিলাম ঘটনা শেয়ার করার জন্য, চাইলে আমাকে ডিএম করো। ঠিক আছে, আজকে আসবো, আর দেখা হবে কিন্তু ঠিক আগামীকাল রাত 10টায়। সবাই ভালো থেকো, আজকের মতো গুড নাইট।